পল্লী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে লাভের জন্য নয়, এই মূল মন্ত্রকে ধারণ করে পুঁজি সরবরাহের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য কার্যক্রম গ্রহণ করে 1990 সাল থেকে কাজ করে যাচ্ছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ। পিকেএসএফের অন্যতম সাফল্য প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে এসে ক্ষুদ্র ঋণকে বহুমুখীকরণ ও বৈচিত্র্য আনয়নের মাধ্যমে ক্ষুদ্র ঋণ পরিচালনার কাঠামোতে আমূল পরিবর্তন এনে ঋণ কার্যক্রমকে যুগোপযোগী ও দারিদ্র্যবান্ধব করা। কর্মসংস্থানের লক্ষ্যে পুঁজি সরবরাহের মাধ্যমে গ্রামাঞ্চলে কাজ শুরু করলেও পরবর্তীতে শহরাঞ্চলে বিভিন্ন উৎপাদনমুখী ও সেবামূলক কার্যক্রমের জন্য অর্থ যোগানে পিকেএসএফ বিশেষ অবদান রাখছে। বিভিন্ন ক্ষুদ্র উদ্যোক্তা যারা তাদের উদ্যোক্তাসুলভ প্রতিভা দেখাতে সক্ষম হয়েছে তাদের জন্য ক্ষুদ্র উদ্যোগ ঋণ ও অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করছে, যেখানে ঋণের পরিমাণ প্রথাগত ঋণ থেকে অনেক গুণ বেশি। ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সামগ্রীর মানোন্নয়ন ও নানাবিধ ব্যবসায়িক উন্নতি সাধনের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, হাতে কলমে কারিগরি সহযোগিতা এবং ব্যবসায়িক পরিবেশ তৈরি করে বেকার ও দরিদ্র জনগোষ্ঠীকে কর্মে ফিরিয়ে আনার প্রচেষ্টা গ্রহণ করে পিকেএসএফ। আর এই প্রচেষ্টায় সহযোগিতা করছে পিকেএসএফের বিভিন্ন সহযোগী সংস্থা। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন 1990 সালে প্রতিষ্ঠিত হয়। এটা একটা সরকারি ফাউন্ডেশন, কিন্তু এর ব্যবস্থাপনা হচ্ছে সরকারি বেসরকারিভাবে যৌথ। এই যৌথ ব্যবস্থাপনায় এটি দীর্ঘদিন থেকে খুব সুন্দরভাবে যে কাজ করার কথা সেগুলি করে আসছে। কিন্তু প্রথমে কাজটি শুরু করা হয়েছিল শুধু ক্ষুদ্র ঋণ দিয়ে, কারণ ওই সময়ে চিন্তাভাবনা 1990 সালের পরে চিন্তাভাবনা ছিল যে ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন সম্ভব। কিন্তু পরবর্তীতে অভিজ্ঞতার আলোকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন শুধু প্রথাগত ক্ষুদ্র ঋণ থেকে বেরিয়ে চেষ্টা করেছে যাতে এটাকে বৈচিত্র্য আনা যায়। এর মধ্যে প্রথাগতটা থেকেছে, কিন্তু পাশাপাশি বৈচিত্র্যায়ন করা হয়েছে। অর্থাৎ প্রথাগত ক্ষুদ্র ঋণে অতি দরিদ্র যারা, তারা ঋণ পেত না। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন অতি দরিদ্রদের জন্য একটি বড় আকারের কর্মসূচি গ্রহণ করে। এছাড়া আরেকটি ছিল প্রথাগত ক্ষুদ্র ঋণ সপ্তাহে সপ্তাহে আদায় করা হয়। সেজন্য পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন লক্ষ্য করল যে এই জায়গায় অনেক অসুবিধা হয় যারা ঋণ নেন তাদের। কাজেই মৌসুমি ঋণ এবং অন্যান্য ঋণ যেগুলি 1 মাস, 2 মাস, 6 মাস পরে, যেমন কৃষি ঋণগুলোতে ফসল উঠার পরে তারা সেটা পরিশোধ করেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এখন মানুষকে কেন্দ্র করে কাজ করছে, মানুষ যাতে তার মানবাধিকারগুলো পায় এবং মানুষ যাতে তাদের মানব মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে, সেইটি হচ্ছে আমাদের এখন মূল লক্ষ্য। আমাদের দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি বৃহৎ অংশ সমুদ্র উপকূলীয় এলাকা পরিবেষ্টিত হওয়ার কারণে এসব এলাকার মানুষ মাছ চাষ ও নদী নালা, খাল বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছে। একই সাথে বিভিন্ন হাতের কাজ করে আর্থিকভাবে লাভবান হচ্ছে। সাতক্ষীরা তালা উপজেলায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস পিকেএসএফের সহযোগিতায় এই অঞ্চলের জনগোষ্ঠীকে বিভিন্ন প্রশিক্ষণ, কাউন্সেলিং, আর্থিক ও কারিগরি সহযোগিতা প্রদান করার মাধ্যমে জীবনযাত্রার মান পরিবর্তন করছে, যার ফলে এখন এসব এলাকার মানুষ নিজেদের কর্মের পাশাপাশি বেকারদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে সক্ষম হয়েছে। পিকেএসএফের এই প্রয়াস আগামী দিনে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী তথা বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করবে। শেফালী রানী একজন সফল, স্বাবলম্বী, পরিশ্রমী নারীর নাম। তালা উপজেলা মাগুরা ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা শেফালী রানী। মা বাবার অভাবের সংসারে লেখাপড়া তো করতেই পারেননি। বাল্যবিয়ের খাড়ায় পড়ে অল্প বয়সেই চলে আসতে হয় স্বামীর সংসারে। স্বামীর একার উপার্জনের সংসার কোনোভাবেই চলছিল না। একবেলা খেয়ে দুবেলা উপোস, এ যেন শেফালী রানীর নিত্যদিনের সঙ্গী। শেফালী রানী যখন অভাবের তাড়নায় দিশাহারা, তখন সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস এনজিও কর্তৃক পরিচালিত মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ সংযোগের মাঠ কর্মকর্তার সাথে পরিচয় হয়। সাসের কর্মকর্তার পরামর্শে শেফালী রানী বাঁশ বেতের কাজের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ গ্রহণের পর নিজেকে স্বাবলম্বী করতে 5,000 টাকা ঋণ নিয়ে বাড়িতে বাঁশ বেতের কুটির শিল্প গড়ে তোলেন। আমরা কাজ তো জানি না, তাই এই জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করে ট্যালিং পাইছিলাম 12 দিন। তাই সেখানতে আমরা ট্যালিং পাই 5,000 টাকা লোন নিয়েছিলাম। লোন নিয়ে সেই
তাতে আমরা বাঁশ কঞ্চি কাটি, আমরা সে কাজকর্ম করি, তাতে উন্নতি পাইছি। উন্নতি পেয়ে আবারও লোন নিয়ে আমরা দুটো গরু টরু কিনেছি, তাতে আমরা উন্নতি পাইছি। কিংবা আমরা এই কাজ পাইয়ে আমাদের ভালোভাবে সংসার চলে, আরও এরা উন্নতি করতে চাই। এই কাজকর্ম করে ছেলে মেয়ে লেখাপড়া করাচ্ছি কিংবা সংসার ধর্ম করাচ্ছি। স্ত্রীর অদম্য ইচ্ছায় সময় দেন এই কাজে তার স্বামী। দিন বদলাতে থাকে শেফালী রানীর। শেফালী রানীর হাতের কোমল ছোঁয়ায় তৈরি হতে থাকে মনোমুগ্ধকর ঢালি, কুলা, চালনি, হাত পাখা, ফলাই ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। শেফালী রানীর তৈরিকৃত দ্রব্যাদি পার্শ্ববর্তী বিভিন্ন হাট বাজারে বিক্রি হতে থাকে। দিন যায়, বদলাতে থাকে শেফালী রানীও। দিন বদলেছে, সুনামও বেড়েছে শেফালী রানীর। দিন দিন চাহিদা বাড়ার সাথে সাথে নিজেদের পাশাপাশি গ্রামের অন্য মহিলা আর পুরুষদের নিয়ে তৈরি করাতে থাকেন এসব দ্রব্যাদি। তাদের তৈরিকৃত দ্রব্যাদি বিক্রির জন্য এখন আর নিজেদের হাট বাজারে যেতে হয় না। সপ্তাহে সপ্তাহে পাইকাররা বাড়ি থেকে কিনে নিয়ে যায়, আর গ্রামের মানুষ তো আছেই। শেফালী রানীর বাঁশ বেতে তৈরি বিভিন্ন জিনিসপত্রের এলাকায় ভালো সুনাম রয়েছে। শেফালী রানীর সফলতা দেখে বাঁশবেতের কাজের প্রতি এই গ্রামের অনেকে আগ্রহী হয়ে উঠেছেন। তাই তো কেউ শিখতে চাইলে পরম যত্নে শিখিয়ে দেন তিনি। জাহাঙ্গীর ভাই থেকে আমাদের বাড়ির পরিবারকে এই সমিতির ভিতরে ঢুকাই, এই যে শিল্প কাজের ভিতরে হাতের কাজ এই শিখাইছে। এই শেখানোর পরে আমরা বাড়ি বসে এখন এই কাজ করি। এই কাজ করে এতে আমাদের সংসারে মুনাফা যা পাই তাতে আমাদের সংসার চলে। আর তাতে করে আমাদের কিছু এই সমিতির ভিতর দিয়ে কিছু লোন দেয়। এই লোনের ভিতর দিয়ে আমরা তাতেও কিছু মানে উপশম পাই। তাদের আমাদের লোন কিস্তি শোধ হয়, আমরা কিছু তাতে মানে উপলব্ধ করতে পারি। আর আমি আর তারপরে আরেকটা কাজ জানি যে মাঠের কাজ করি, পরে খেতে জন দেয়, তাতে কিছু জনের টাকা পাই। একবেলা কাজ করি আর একবেলা এই বাসের কাজই করি। বাড়ি আরও 5 জন আছে, তারা কলেগাড়ি শেখে, তারাও শিখে এই কাজ করে। 1000 টাকার বাঁশ কিনলে দেখা যাচ্ছে যদি আমি ডালা আছে, কুলু আছে, ঢাকনি আছে, তারপরে এই যে ফুলের সাজি যেগুলো বলে, তারপরে ছোটো গোবর ফেলানো ঝুড়ি, তারপরে বড় ঝুড়ি আছে গরু খাই দিয়া ঝুড়ি, বড় ঝুড়ি, এ সমস্তগুলো দেখা যাচ্ছে 10-20টা একসাথে তৈরি করলে দেখা যাচ্ছে কোনোটা 100 টাকা দাম আছে, কোনোটা 50 টাকা আছে, আবার কোনোটা এই যে ঢাকনিগুলো তৈরি হচ্ছে এগুলোর দাম আছে আপনার 20 টাকা করে বেশি। জোড়া বেচলে 40 টাকা, এক কান বেচলে 25 টাকা নিই। আমাদের 2 জন মানুষ কাজ করি তো দেখা যাচ্ছে 10 দিন মতন কাজ করলে হয়ে যায়। বড় আকারে করার সম্ভব আছে। আমাদের পরিবারে দেখা যাচ্ছে আমরা দায়িত্ব 2 জন করতাম। আমার একটা ছেলে হয়েছে, সেও আস্তে আস্তে শিখবে, সে লেখাপড়া করতে, তারপরে তার হাতের কাজ শিখতে হবে, শেখাতে হবে। এই শেখার পরে দেখা যাচ্ছে আমাদের সংসারটা আরও পরিবারের একটু কাজ বেশি হলো, এতে আমাদের উন্নতি আরও বেশি হবে। শেফালী রানী শুধু যে আর্থিকভাবে সচ্ছল হয়েছেন তা কিন্তু নয়, কিভাবে আরও উন্নতি করা যায় তার জন্য লাভের টাকায় কিনেছেন 2টি গরু আর 1টি ছাগল। নিজেদের থাকার জন্য বাড়িতে একটা টিনের ঘর করেছেন, সাথে ছেলেকে পড়াশোনা করাচ্ছেন। তার ছেলেও নিয়মিত স্কুলে যায়। এখন সবসময় শেফালী রানীর মুখে প্রশান্তির হাসি ছড়িয়ে থাকে। আমাদেরও ভাবতে ভালো লাগে, পিকেএসএফের ছায়াতলে এসে দারিদ্র্যকে জয় করে হয়েছেন সফল এক নারী। মেঘ, বৃষ্টি, আলোর রং মাখা বাংলার এক অপরূপ সৌন্দর্যে ভরা জেলার নাম সাতক্ষীরা। সুন্দরবন লাগোয়া এই জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাকৃতিক সম্পদ। মহাকবি মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কোল ঘেঁষে তালা উপজেলার মাদারা গ্রামের মানুষগুলো জীবনযাত্রায় পরিবর্তন এনেছেন তাদের কর্মকাণ্ডে। গ্রামের প্রায় সব পরিবারেই ঘরের কাজের ফাঁকে ফাঁকে মাদুর তৈরি করে থাকেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা দেখব
এই গ্রামের মানুষ মাদুর তৈরি করে কিভাবে নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়েছেন। সাতক্ষীরা শহর থেকে সামান্য কিছুটা দূরে ছায়া ঢাকা মাদারা গ্রাম। আঁকাবাঁকা পথ আর কাঁচা পাকা ঘরের এই গ্রামের অধিকাংশ মানুষ নিজেদের কাজের ফাঁকে ফাঁকে বুনে চলেছেন মাদুর। লোকমুখে শোনা যায় মান্দার নামক একজন গুণী ব্যক্তির নামানুসারে এই গ্রামের নাম মাদ্রা রাখা হয়। পরবর্তীতে নাম সংস্কার করে মাদ্রা থেকে মাদরা করা হয়। মাদ্রা বা মাদারা যাই হোক না কেন, এই গ্রামের অধিকাংশ মানুষ আজ মাদুর তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। বাড়ির মহিলাদের পাশাপাশি পরিবারের পুরুষ মানুষ মাদুর তৈরিতে সহযোগিতা করেন। এই গ্রামের প্রতিটি পরিবার মাসে 8 থেকে 10,000 টাকা আয় করছেন। বাংলার 68,000 গ্রামের মধ্যে অনন্য এই মাদারা গ্রাম। আমরা চাই মাদারা গ্রামের মতো হয়ে উঠুক আমাদের প্রতিটি গ্রাম। গ্রাম বাংলা চিরচেনা এক প্রকার ঘাস, যাকে স্থানীয় ভাষায় মেলে বলা হয়। এই মেলে আষাঢ় শ্রাবণ মাসে কেটে রোদে শুকানোর পর মাদুর তৈরির কাজ শুরু হয়। বেত থেকে মেলে কেটে এনে এই মেলে বাছাই করার পর সুতা ও ধারালো ছুরির কাঁচির মাধ্যমে কেটে রোদে শুকানো হয়। এরপরে এই মেলে দিয়ে পাটি তৈরি হয়। পাট থেকে সুতো তৈরি করে সেই সুতো হাত তাঁতে পরিধান করানোর পর সুতার 2 পাশ থেকে মাদুরের জন্য মেলে পরানো হয়। এরপরে একই সাথে 2 পাশ থেকে মেলে পরিয়ে শক্ত গাঁথনি হিসেবে মাদুর তৈরি হয়। আস্তে আস্তে অল্প সময় একটি মাদুর তৈরি হয়ে যায়। একটা মেলের একত্রে রূপ এই মেলে মাদুর। তৈরিকৃত মাদুরের 2 পাশের উদ্বৃত্ত অংশকে কাঁচি দিয়ে কেটে মাদুরের সৌন্দর্য করা হয়। এক একটা মাদুর তৈরিতে 2 জন মানুষের অর্ধেক বেলা সময় লাগে। নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রত্যেক পরিবারের মানুষ এই মাদুর তৈরির মাধ্যমে আজ শুধু নিজেদেরই ভাগ্যের পরিবর্তন করছেন না, একই সাথে দেশের কর্মসংস্থানের সৃষ্টি করছেন। এর ফলে জাতীয় আয়েও কিছুটা হলেও অগ্রগতি হচ্ছে। পিকেএসএফ তার সহযোগী সংস্থার মাধ্যমে মাদারা গ্রামের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে সহজ শর্তে ঋণ ও কারিগরি সহযোগিতায় এই গ্রামের চিত্র পরিবর্তন হয়েছে। স্বাবলম্বী হয়েছেন গ্রামের প্রতিটি পরিবার। পরিবর্তিত এমনই একজন নারী শিবানী রানী। কঠোর পরিশ্রমের ফলে আজ সফলতার মুখ দেখেছেন তিনি। আমি জন্মের থেকে দেখছি আমরা এই কাজ করি। আমার বাবা মা ঠাকুরদাদা ঠাম্মা মানে যুগ যুগ ধরে চলে আসতেছে। কতদিন থেকে হচ্ছে আমরা জানি না। প্রতিদিন 2টা করে মাদুর তৈরি করা যায়। এই মাদুরগুলো আমাদের গ্রামে বাজার আছে, সপ্তাহে 2 দিন হাট বসে আর কি, সেই হাটে বিক্রি করে। আর পাশে দলুয়া হাট আছে, এখান থেকে 2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে, সেখানেও বিক্রি করে। ক্ষেত থেকে আমরা মেলে কটা চাষ করে সংগ্রহ করে সেগুলো কেটে মানে পিস করে আর কি রোদ্রে শুকাই তারপরে এগুলো আমরা বুনি। এই যে পাট থেকে সুতো তৈরি করি, এখন কিনতেও পাওয়া যায় সুতাগুলো কিনে এগুলো এটা একটা আপনাদের ডাইস বলে আর কি। এই ডাইসে এটা মানে ফিট করে আমরা তৈরি করি সুতার ভিতর দিয়ে মিলেগুলো। এই মাদুর তৈরি করে আমাদের সংসারে যত বাজার খরচ আছে সেগুলো আমরা সব এই মাদুর থেকেই পাই। তার পাশাপাশি আমাদের বিদ্যুৎ খরচ আছে, সেটাও আমরা এই মাদুর থেকে দেই। বাচ্চাদের পড়াশোনার খরচ আমরা মাদুর থেকে কিছু দেই, সম্পূর্ণটা পারি না। হ্যাঁ, ভালো আছে। তবে আমাদের একটা সমস্যা, আমাদের এলাকার জলবদ্ধতা হচ্ছে, আমাদের চাষ উঠে যাচ্ছে, বিদায় আমাদের এই মেলে কিনতে হচ্ছে। আর সংযোগ থেকে আমরা টাকা পাচ্ছি, সাজ সংঘ থেকে ঋণ, সেই ঋণ নিয়ে আমরা মেলেগুলো সংগ্রহ করতেছি, কিনে মাদুর বনে নিজেদের সংসারও চালাচ্ছে, বেদায় ঋণটাও শোধ করতেছি। না, আমরা তো এটা নিজেরাই শিখছি ছোটোকাল থেকে, কাজে আমাদের ট্রেনিংয়ের প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। বাংলাদেশের রপ্তানিকৃত মাছের মধ্যে চিংড়ি অন্যতম। সারা বিশ্বে আমাদের দেশে চিংড়ির সুনাম ও কদর রয়েছে। ভৌগোলিক ও প্রাকৃতিক কারণে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা অঞ্চলে সিংহভাগ চিংড়ি চাষ করা হয়ে থাকে। সমুদ্রের কাছাকাছি হওয়ায় চিংড়ি চাষ দিন দিন বাড়ছে। আমাদের দেশ থেকে 2 ধরনের চিংড়ি বিদেশে রপ্তানি হয়ে থাকে। বাদদা চিংড়ি চাষের কারণে মাটির কর্মক্ষমতা হ্রাস পাওয়ায় পিকেএসএফ তাদের সহযোগী সংস্থা সাসের মাধ্যমে গলদা চিংড়ি চাষের লক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার শুকতিয়া গ্রামের ক্ষুদ্র চাষিদের মাঝে প্রশিক্ষণের ও আর্থিক সহায়তায় এই জমিতে গলদা চিংড়ির সাথে মিশ্র মাছ চাষের প্রকল্প হাতে নেয়।
এই প্রকল্পের মাধ্যমে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণ দিয়ে মাছ চাষে উদ্বুদ্ধ করছে পিকেএসএফ ও তার সহযোগী সংস্থা সাস। এর ফলে এই এলাকার ১৫০০ চাষি বাগদা চিংড়ির পরিবর্তে গলদা চিংড়ি চাষে লাভবান হচ্ছে। আজ এমনই এক পরিবর্তিত নারী কমলা রানীর গল্প শোনাব। আজ থেকে প্রায় ২২ বছর আগে শুক্তিয়া গ্রামের ঈশ্বরচন্দ্র বিশ্বাসের সাথে তার বিয়ে হয়। সংসার কি তা তার জানা ছিল না। শ্বশুর শাশুড়ি ও দেবননদের বড় সংসার হওয়ায় অভাব যেন নিত্যদিনের সঙ্গী। কমলার স্বামী মানুষের জমিতে দিনমজুরি দিয়ে যে টাকা আয় করেন তা দিয়ে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়ে। স্বামীর অনুমতি নিয়ে নিজেও দিনমজুরির কাজে নেমে পড়েন, সাথে সাথে একটি গরু ও ছাগল বর্গা নেন। এভাবে সংসার চলতে থাকে। কিছুদিন পর তার স্বামী দিনমজুরের কাজ ছেড়ে দিয়ে পার্শ্ববর্তী বাগদা চিংড়ি ঘেরে রাতে পাহারাদারের চাকরি নেন। স্বামী স্ত্রীর প্রচেষ্টায় সংসারের খরচ বাদ দিয়ে কিছু টাকা সঞ্চয় করেন। সংগ্রামী কমলা নিজেদের ভাগ্যের চাকা ঘোরাতে বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করতে থাকেন। পাশের বাড়ির এক আপার কাছ থেকে জানতে পারেন সাস বাগদা চিংড়ি চাষের পরিবর্তে গলদা ও মিশ্র মাছ চাষের উপর প্রশিক্ষণ দিচ্ছে। তিনি সাস থেকে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে ২ বিঘা জমিতে লিজ নিয়ে মিশ্র মাছ চাষ শুরু করেন। আর এজন্যে তাকে প্রশিক্ষণের সাথে সাথে আর্থিক সহায়তা প্রদান করেন সাস। প্রথম দফায় বেশ ভালোই লাভ হয়। লাভের টাকার সাথে আরও ঋণ নিয়ে একটু বড় ঘের কেনেন। এভাবে দিন যায়, বড় হতে থাকে কমলা রানীর ঘের। এরপর আর ফিরে তাকাতে হয়নি। বছরে হয়তো ১০,০০০ টাকা বেচাকেনা হয়, ১০ লাখ। বছরে আমার ৫ থেকে ৬ লাখ টাকা লাভ থাকে। ওরা আমাদের ট্রেনিং শিখিয়েছে, সেইভাবে আমরা মাছ ছাড়ি, খাদ্য সেইভাবে দেই, ওদের কাছ থেকে শিখিয়েছি, সেইভাবে প্রশিক্ষণ শিখি ওরা বাড়িয়েছি, সেইভাবে ঘেরে দেই। আমার দেখা দেখে আরও ১০ জন করেছে, এলাকার সবাই মিলে করেছে। মিষ্টি জলে নোনা জল ওঠে না, তো এই কারণে গলদা চাষ করতে। আগে নোনা জল উঠতো, এখন নোনা জল ওঠে না। মিষ্টি জলে সাদা মাছ আর গলদা চাষ করতে আর হালকা বাগদা দেয়। আমরা ধরো আমাদের এই দুলুর বাজারে বিক্রি করি, ঢাকায় যায়, বিদেশ পর্যন্ত যায়। 7 টাকা কেজি হয়। বাড়ি করেছি, গরু ছাগল করেছি, গয়নাবাতিও করেছি, মেয়ে বিয়ে দিয়েছি, 2 ছেলে মেয়ে। তাদের পড়াশুনো তারা অনার্স পড়ে। মেয়েটা বিয়ে দিয়েছে আজ 2 বছর। তার 4 ভরি সোনা দিয়েছি, 2 লাখ টাকা বিয়েতে খরচ করেছি, আর জামাইয়ের সব কিছু দিছি। আর এরকম একটা মোটরসাইকেল দিলি আমার সব দেয়। আরও 2 বিঘি জমি কিনেছি, 2 বিঘি জমি 3 লাখ টাকা খরচ হয়েছে, নেক্সট সব। নিজেদের কঠোর পরিশ্রমের ফলে আজ তার 22 বিঘার 2টি ঘের। থাকার জন্য পাকা বাড়ি, গোয়ালেও লালন পালন করছেন, গরুর সাথে ছোট্ট হাঁস মুরগির খামার। জমানো 3 লক্ষ টাকা দিয়ে কিনেছেন 1 খণ্ড জমি। অভাব নামের দুষ্ট শব্দটি এখন কেবলই স্বপ্ন, কারণ সুখ সফলতা সবই কমলা রানীর কাছে। সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস দক্ষিণ পশ্চিম অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে তাদের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ঋণ কার্যক্রম সহ বর্তমানে সংযোগ, উজ্জীবিত এবং জলবায়ু পরিবর্তনের জনিত কাজ করে আসছে। এবং আজকে আমরা যে এই খলিশখালী এবং মাগুরা অঞ্চলে যে গলদা চাষিদের উদ্দেশ্যে আজকে যে প্রোগ্রামটা আমরা এখানে পরিচালিত করছি, সেখানে আমরা আমাদের প্রথমে এখানে নোনা পানি উঠিয়ে আমাদের বাগদা চিংড়ি চাষ করা হতো। পরবর্তীতে কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে নিয়ে মহাজনদের হাত থেকে তাদের ছোট ছোট ঘেরগুলোকে বুঝিয়ে দিয়ে নোনা পানি উঠিয়ে যে পরিবেশ বান্ধব নয় বাগদা চিংড়ি চাষ, সেখান থেকে গলদা এবং কার্প গলদা মিশ্র চাষ, এই প্রকল্প করার জন্য উদ্যোগ গ্রহণ করে। পিকেএসএফের প্রথাগত ঋণ কার্যক্রমের বাইরে এসে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে টেকসই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দরিদ্র এই জনগোষ্ঠীকে বিভিন্ন সময় কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিয়ে উদ্যোক্তা তৈরিতে সহায়তা করছে। আজকের প্রতিবেদনে 3টি বিষয়
দেখানো হয়েছে। একটি হচ্ছে বাঁশবেত শিল্প, আরেকটি হচ্ছে মাছ চাষ, আরেকটি হচ্ছে মাদুর তৈরি। তো এই সবগুলোই সফল বলে প্রতীয়মান হয়েছে ইতিমধ্যে, এবং আমরা আজকের প্রতিবেদনে সেটা দেখেছি। আমি মাদুর সম্বন্ধে কয়েকটি কথা বলতে চাই। মাদুর তৈরি হয় এক ধরনের ঘাস থেকে, এবং পাটের যে সুতা সেটা তারা ব্যবহার করে মাদুর তৈরি করেন। প্রথম পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এবং আমাদের সহযোগী সংস্থার সহায়তায় তারা 2-1 জন শুরু করেছিলেন, কিন্তু এটা এখন পুরো গ্রাম জুড়ে হয়। এটা তালা উপজেলায় মাদ্রা গ্রামে, সেখানে তারা 500 থেকে 600 পরিবার মাদুর তৈরি করছেন, এবং অন্যান্য মাদুরেরও বিভিন্ন বিচিত্রতা আছে এর মধ্যে, শুধু এক রকমের না। সেই মাদুরগুলো তারা বিক্রি করেন বাজারে, কিন্তু এই বাজারে শুধু যে বিক্রি হয় তা না, এটা বাজার থেকে বাইরে, স্থানীয় বাজারে, কিন্তু সেখান থেকে বাইরে যাচ্ছে, পাইকাররা নিয়ে যাচ্ছেন, এবং অনেক সময় বাড়ি থেকে এসেও তারা নিয়ে যান। তো এদের প্রত্যেকটা পরিবারের গড়ে দেখা যাচ্ছে যে তারা এই মাদুরের কাজ করে, অন্যান্য কাজের পাশাপাশি এটা করা হয়, অন্যান্য আয় তারা সেটা করছেন, কিন্তু পাশাপাশি এই কাজটি করে অনেকের 8-10 হাজার টাকা মাসিক আয় হচ্ছে। সুতরাং তারা তাদের যে জীবনমান, সেই জীবনমানের বেশ কিছু উন্নতির পথে তারা এগিয়ে চলেছেন। তো আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এগুলোকে আরও সুসংহত করা, তাদেরকে আরও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আরও উন্নত মানের মাদুর তৈরি বা অন্যান্য জিনিস এই যে ঘাস এবং পাটের সমন্বয়ে করা, সেদিকে সহায়তা করা। এবং যেহেতু একই গ্রামে এতগুলো পরিবার এই কাজটি করছে, তাদেরকে আমরা কিছু একসঙ্গে মিলে কাজ করার, আলাপ আলোচনা করার জন্য একটা ব্যবস্থা করে দেব। সেটা একটা তথ্য কেন্দ্র হয়তো করা হবে, যেখানে তারা আসবেন, আলাপ আলোচনা করবেন, সমস্যাগুলো চিহ্নিত করবেন, এবং আমাদের লোকজন মাঝে মাঝে সেখানে যাবেন, তাদের সঙ্গে আলোচনা করবেন। সেখানে হয়তো আমরা গবেষণার ব্যবস্থাও করতে পারি, যাতে আরও উন্নত মানের জিনিসপত্র তৈরি করা যায়। তাদের এই প্রয়াসে আজ শুধু কমলা, শিবানী বা শেফালি রানী স্বাবলম্বী হয়েছেন তা নয়, একই সাথে সারা দেশের উদ্যোগী মানুষগুলো আজ সফলতার মুখ দেখেছেন। পিকেসেফের এই প্রয়াস বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশে পরিণত করতে সক্ষম হবে, এটাই আমাদের কাম্য।